আপনার সাথে আলাপটা শুরু করার আগে আমরা আসলে অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাই, কিন্তু আলাপটা শুরু করার আগে আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করতে চাই। তিনি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে একটি কথা বলেছিলেন, আমি তাকে উদ্ধৃত করছি, যে ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া রাষ্ট্র সংস্কারের সুযোগ নিয়ে ডক্টর ইউনূস বলেছিলেন, কোট, এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। যদি এই যে এই সংস্কারের প্রশ্নটা যদি একটা জার্নি হয়, তাহলে ঠিক কোন জায়গায় এখন আমরা দাঁড়িয়ে আছি? কবির ভাই, আপনার কাছ থেকে যদি একটু শুনতাম। ধন্যবাদ আপনাকে। প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন এই কথাটা বলেছেন, তখন একটা খুব আবেগময় সময়, এবং প্রায় 15 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় সে আন্দোলন যখন বিজয় লাভ করে, মানুষের মধ্যে যে আলোড়ন তৈরি হয়, ইতিবাচক আলোড়ন, সেখানে এরকম আকাঙ্ক্ষা ব্যক্ত করা অত্যন্ত স্বাভাবিক ছিল। আমি ওই মূল কথাটাই যাবার আগে একটা কথা বলিনি। উনি যে বলেছেন যে এইবারের সুযোগটা হাতছাড়া হলে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই বা থাকবে না, এইটার মধ্যে কত ইতিহাস বোধের দিক থেকে ভাবলে এটার মধ্যে একটু অতিরঞ্জন আছে। অতিরঞ্জন এই কারণে যে মানব ইতিহাসে একটা রাষ্ট্রের জন্ম, বিকাশ, পরিণতি লাভ, এগুলো লম্বা প্রক্রিয়া। আমরা বারবার এই অঞ্চলে তো এরকম গণঅভ্যুত্থান হয়েছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সবচেয়ে গৌরবের সময়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেখানে যে ধরনের রক্তক্ষয়, যে ধরনের অবদান মানুষ রেখেছে, তখনও তো আমরা মনে করেছি যে বাংলাদেশে একটা তার অগ্রগতির স্বর্ণ শিখরে অবস্থান গ্রহণ করবে, কিন্তু সেটা হয় নাই। ইতিহাসে এরকম বহুবার বহু বড় বড় আন্দোলন, সংগ্রাম এবং আত্মত্যাগের পর মানুষ ঠিক যতটা আশা করে, সাধারণ মানুষ ঠিক ততটা নাও হতে পারে। তার জন্য কোনো দেশের ভবিষ্যৎ একবারে ধ্বংস হয়ে যায় না। সেটা হচ্ছে যে কোনো খারাপ পরিস্থিতিতেই যে কোনো দেশের জনগোষ্ঠীর একটা ইতিবাচক সম্ভাবনার পথ বরাবর খোলা থাকে, যদি সেই জনগোষ্ঠী সুচিন্তিতভাবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। হ্যাভিং সেড দিস, আমি আবার ওনাকে ডিফেন্ড করবো যে একটা জনগোষ্ঠী কতবার আত্মত্যাগ করবে। এই ধরুন, যদি সেই পাকিস্তানি জমানা থেকে, সেই আপনার 52 সাল থেকেও আন্দোলনকে আমরা শুরু করি, তারপর তো বড় বড় অনেক আন্দোলন, মানুষের, এদেশের জনগণের বিপুল অধিকাংশ এক একটা সময়ে তার সঙ্গে জড়িত হয়েছে। বারবার আশাভঙ্গের ইতিহাস আমাদের আছে। ফলে আমার দিক থেকে চিন্তাটা হচ্ছে যে আমাদের আশা রাখতে হবে, বাট আশা ভঙ্গের জন্য বুদ্ধিবৃত্তিক ভাবে প্রস্তুত থাকতে হবে, যাতে আবার নতুন করে কোথাও যে শেষ হয়ে যায় না, এই অর্থাৎ আবারও নতুন করে প্রয়োজনে নতুন সম্ভাবনা নিয়ে বা আরো বেশি অগ্রগতির জন্য আমরা যাতে কাজ করতে পারি, সেই ভরসাটাও রেখে দেওয়া দরকার। আর যদি আপনি যে জানতে চেয়েছেন যে এই মুহূর্তে কি অবস্থায় যাচ্ছে, এটা আমি বলবো যে সম্ভবত যারা গণতন্ত্র পরায়ণ জনসাধারণ বা যে সমস্ত রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক শক্তি আপনার এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কিংবা সমর্থক ছিলেন, কিংবা এই আন্দোলনের মাধ্যমে একটা ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষা করেন, তারা প্রত্যেকে এই মুহূর্তে একটা আশা এবং আশঙ্কার মধ্যে তাদের মন এবং মনন দ্বিখণ্ডিত হয়ে আছে। আশা এই কারণে যে স্যাক্রিফাইসটা মানুষ করেছে, বিশেষত তরুণ তরুণীরা, এবং এর মধ্যে যে একেবারেই রাজনৈতিকভাবে নিষ্পাপ বলবো যে শিশু, বৃদ্ধ পর্যন্ত আত্মাহুতি দিতে হয়েছে, তার মধ্যে একটা আশা জাগানি প্রণোদনা তো থাকতেই পারে, আমাদেরও আছে। আশঙ্কা এই কারণে যে আপনি লক্ষ্য করুন যে যেসব শেষ পর্যন্ত তো রাজনৈতিক শক্তিগুলি একটা দেশের ভবিষ্যৎকে নির্ধারণ করতে প্রধান ভূমিকা রাখে। তো রাজনৈতিক শক্তিগুলো যারা গত 20-22 বছরে সমাজের মধ্যে যে সমস্ত সংস্কারের আকাঙ্ক্ষা উঠে এসেছে, এবং বিভিন্ন দফা, কারোর 31 দফা, কারোর 27 দফা, কারোর নানান ধরনের দফা আমরা প্রণীত হতে দেখেছি। এই দফাগুলি কিন্তু প্রণীত হয়েছে গণতান্ত্রিক সংস্কারের যে জন আকাঙ্ক্ষা, তারই চাপের মধ্যে। সেই পর্যায়ে যখন
একটা গণ অভ্যুত্থান হলো এবং নতুন করে মানুষের আশা জাগ্রত হলো, নতুন করে শত শত মানুষকে আত্মাহুতি দিতে হলো, সঙ্গত কারণেই গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে যে গণতান্ত্রিক সংস্কারের আশা কর্মসূচি, তার পরবর্তী সময়ে তার চেয়ে একটু বেশি হতে হবে। ওকে, যদি অর্থাৎ 31 দফা, 27 দফা, 10 দফা প্লাস কিছু একটা হতে হবে। কারণ হচ্ছে তা নাহলে এই যে মধ্যের সময়টাতে মানুষের যে আত্মত্যাগ, তার মধ্য দিয়ে জাগ্রত নতুন আশা, তার মধ্যে সমতা ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি, এবং ওই আন্দোলন যে ব্যানারের অধীনে হয়েছে সেটার নামই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। সুতরাং সেখানে এই আশাটা আমরা করি। আশঙ্কার জায়গা হচ্ছে এই জায়গায় তারা কিন্তু অনেকেই বিভক্ত হয়ে পড়ছেন। আবার বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার কিছু রাজনৈতিক অর্থনৈতিক পদক্ষেপ আমরা লক্ষ্য করছি, সেগুলি ঠিক বৈষম্য বিরোধী সমাজ এবং অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অনুকূল কোনো ব্যবস্থা হিসেবে মনে হয় না। এই কারণে আমি বলছি আশা এবং আকাঙ্ক্ষার আশঙ্কার দুইটাই আছে। করবে আপনি তো মানে এত চমৎকার করে ব্যাপারটা বললেন, অনেকগুলি বিষয় চলে আসছে, কিন্তু আমি আবার একটু দেখতে চাই যে জুলাই আগস্টের স্পিরিট যেটা কথা বলা হচ্ছে, যেই কারণে আসলে 17 বছর না হলেও 15 বছর ধরে চেপে থাকা একটা সরকারকে মানে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করার ক্ষেত্রে সবাই আসলে একমত হয়েছিল, সেই স্পিরিটটা তো আছেই। আপনি এই অনুষ্ঠানের আগে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন এবং আমরা এটা নিয়ে আলোচনা করলাম যে আমরা এই মুহূর্তেই দেখতে পাচ্ছি যে জুলাইয়ের একটা ঘোষণাপত্রের প্রয়োজন অনুভব করেছেন ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে বৈষম্য বিরোধীরা, এবং সেই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার একটা সর্বদলীয় বৈঠকের কথা বলেছেন। আপনি আমাদের এটাই আসলে জানালেন যে কিছুক্ষণ আগে এই খবরটি এসছে। এটা নিয়ে আপনি আসলে কি মনে করেন, এই যে জুলাই আন্দোলন, জুলাই ঘোষণাপত্র, এই 31 তারিখে দেওয়া হবে, সরকারকে দিতে হবে 9 তারিখের মধ্যে দিতে হবে, 10 তারিখের মধ্যে দিতে হবে, এখন আবার কবে দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা। আমার আপনার নিশ্চয়ই খুব ভালো করে জর্জ অরওয়েল পড়া, ব্যাপারটা কি আসলে নিউ স্পিকের দিকে যাচ্ছে কিনা, যে মানে মানে এইটার একটা আলোচনার মধ্যে যাওয়া, আপনি যদি আমাদের একটু বলেন। দেখুন, সর্বশেষ যে জুলাই অগাস্টের আন্দোলন, আমি আগেই বলেছি একটা বিরাট আন্দোলনের দীর্ঘব্যাপী সময়ব্যাপী আন্দোলনের ধারাবাহিকতায় এটা আপনার সফল হয়েছে, এবং সেই সাফল্যের পেছনে এই যে তরুণরা যারা ছিল, তরুণ ছাত্ররা, বিশেষত ওই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা ছিলেন, তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তারা অনেক সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছিলেন, বুক পেতে দিতে পেরেছিলেন, এবং তাদের উপর মানুষের আস্থা ছিল। এর আগে কিন্তু এই গত 15 বছরে কম মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়নি, নিপীড়নের শিকার হয়নি, এবারও হয়েছে। কিন্তু অন্যরা আমরা লক্ষ্য করেছি যে একটা বিপর্যয়ের একটা পর্যায়ে কিংবা নিপীড়নের একটা পর্যায়ে আন্দোলন প্রত্যাহার করেছেন কিংবা আন্দোলন থেকে পেছনে গেছেন। কিন্তু এই ছাত্রদের আহ্বানে মানুষেরও একটা আস্থা তৈরি হয়েছিল। এটা যেমন সত্যই কারণে তারা সাফল্য অর্জন করতে পেরেছেন, সাফল্যের কারণে এই আন্দোলনের বিজয়ের মধ্যে এবং বিজয় পরবর্তী সরকার গঠনে তাদের একটা প্রাধান্য চলে আসে। এটা খুব ন্যায্য। কিন্তু আপনি যখন প্রায়োগিক রাজনীতির হিসাব করবেন, তখন যে যখন অধ্যাপক ইউনূস কিংবা ধরুন সেই সরকার অন্যান্য নেতারা বলেন যে ছাত্ররা, এই ছাত্ররা কারা? এই ছাত্ররা বলতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো সংগঠিত শক্তি ছিল না, তারা ছিলেন আন্দোলনের সঙ্গে জড়িত চিন্তাশীল তরুণরা, ইন্ডিভিজুয়াল ছিলেন, তখন তারা কোনো সংগঠিত শক্তি ছিলেন না। বলে প্রধান শত্রু এই সমস্ত রাজনৈতিক দলগুলি যারা শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের কিন্তু কামিয়াব হয়ে যাবার পরে তারা কিন্তু আপন আপন রাজনীতি, পুরনো আপন আপন ভাবাদর্শ এবং তাদের ছাত্র সংগঠনগুলো সেই রাজনীতিতে নিজেদেরকে নিয়োজিত করেছে, এবং এটা খুব অস্বাভাবিক না। তাদের উচিত হলো এই স্পিরিটটাকে, যেখানে শুধু একটা স্বৈরতান্ত্রিক সরকারের বদলে আর একটা অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা, এই
রাষ্ট্র এবং রাজনৈতিক আইনগত কাঠামোর মধ্যে লক্ষ্য নয়। সমাজের সমতা নিশ্চিত করা, আইনগুলির গণতন্ত্রায়ন, রাষ্ট্রের গণতন্ত্রায়ন, এগুলো যদি তারা যুক্ত না করে সেটা দুর্ভাগ্যজনক। কিন্তু বাস্তবে আমরা দেখছি তাদের অনেকেই দ্রুততর সময়ের মধ্যে একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চান। রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাইবে, আপনার সেটা স্বাভাবিক, কারণ রাজনৈতিক দল তো কোনো শুধুমাত্র স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নয়, ক্ষমতার সঙ্গে আন্দোলনের সঙ্গে সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু ইতিহাস তাদের সামনে, এই যে রক্তাক্ত ইতিহাস তৈরি হলো, তাদের সামনে যে দায় সৃষ্টি করেছে, এই দায় মেটানোর কাজটা তারা কদ্দূর এগিয়ে নিতে চান, কিংবা সমাজ তাদেরকে কদ্দূর বাধ্য করতে পারে, তার উপর নির্ভর করবে আপনার এই যে ভবিষ্যৎ ডিক্লারেশনের যেটা কথা বলছেন, এই ডিক্লারেশনটা কি আমি জানি না, অনুমান করি যে এখানে কতগুলি প্রতিশ্রুতির কথা থাকবে, যে এগুলো এই ধরনের কাজ আমরা করব। তো এই বিভিন্ন, কিন্তু এখানে তো অনেক রাজনৈতিক দল, তাদের ভাবাদর্শগত অনৈক্য আছে প্রচুর। যেমন ধরুন, যারা ইসলামপন্থী রাজনীতি করেন তারাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, এই সংলাপে তারাও আসবেন। তাই ইসলামপন্থীরা তারা লিখিতভাবে তারা এটা বিশ্বাস করেন এবং এটা সততার সঙ্গে স্বীকার করেন যে তারা রাষ্ট্র পরিচালনায় জনগণের সার্বভৌমত্ব মানেন না। এটা তো অগণতান্ত্রিক কথা। যারা আধুনিক গণতন্ত্রে বিশ্বাস করেন, যেটা মূলত ফরাসি বিপ্লব, মার্কিনের বিপ্লব ইত্যাদি ক্লাসিক্যাল গণতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ সহ নানান অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, তো তাদের প্রথম কথা হচ্ছে যে একটা রাষ্ট্র বা একটা সংগঠন গণতান্ত্রিক কিনা তার প্রধান হচ্ছে যে তারা ওই সংগঠন পরিচালনায়, রাষ্ট্র নিজেও একটা সংগঠন, জনগণের সার্বভৌমত্ব অর্থাৎ জনগণের ইচ্ছাই শেষ কথা এটা মানেন কিনা। তাহলে এইরকম বিপ্রতীপ ধর্মী নানান সংগঠনের সঙ্গে সংলাপ হবে, তারা কদ্দূর কি অ্যাগ্রি করবেন, কিংবা তারা এটাকে এগিয়ে নেবার ক্ষেত্রে নীতিগত কৌশল কি অবলম্বন করবেন, এটা আমরা এখনো জানি না। যদি ধরেন যে সবচেয়ে মিনিমাম যেগুলো অগ্রগতি, যেগুলো একমত হবে সেইভাবে, নাকি যারা মেজরিটিরা একরকম যেটা একমত হবে, এইসব নিয়ম কানুন প্রতিষ্ঠার উপর বা নীতিমালা নির্ধারণের উপর নির্ভর করবে যে এখানে কোনো ঐক্য হবে কিনা। ইতিমধ্যে শক্তির একটা প্রদর্শনীও আমরা লক্ষ্য করছি, কিন্তু ভবিষ্যতে হয়তো আরো বেশি থাকবে। যখন, যেমন ধরুন, জাতীয়তাবাদী দল যখন, বা তার জাতীয়তাবাদী ছাত্র দল কিংবা অপরাপর বামপন্থী ছাত্র সংগঠনগুলি, তারা এই ছাত্র বলতে যে শুধু বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে বোঝায় না, সেটা প্রমাণ করবার জন্য তারা শোডাউন করবে। অর্থাৎ ছাত্ররা মানে আমরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং তাদেরও অনেকের জীবন গেছে, পঙ্গুত্ব বরণ করেছে, যেমন অন্যান্যরাও করেছেন। ফলে এইগুলিকে সমন্বয় সাধন করার মধ্য দিয়ে একটা ইতিবাচক দিকে এগিয়ে যেতে পারবেন কিনা, সেইটা এখন নির্ভর করছে অধ্যাপক ইউনূসের সরকারের আপনার কি উপর, তাদের সাফল্যের উপর। কবির ভাই, আমাদের হচ্ছে যে আপনি আসবেন বলে আমাদের কাছে অনেকগুলি প্রশ্ন আছে, আমরা একটু ছোট ছোট করে প্রশ্নগুলি করে আপনি যদি একটু ছোট করে বলেন, কারণ আপনার কথা শুনতে ইচ্ছা করে, কিন্তু আমাদের দর্শকরা বলছে যে অনেক ক্ষেত্রেই তারা আসলে একটু যদি ছোট ছোট করে আপনি বলতেন তাহলে তাদের জন্য একটু বুঝতে একটু সুবিধা হতো। আচ্ছা, চেষ্টা করব। করবে, আপনি ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিয়েছেন, আমি আমার ফেসবুক স্ট্যাটাসেও এই কথা বলেছি যে আপনার উপস্থাপনা আমার কাছে, আমাদের সকলের কাছে অসাধারণ মনে হয়েছে, শিক্ষণীয় মনে হয়েছে। পুরোটা প্রশ্ন করার ধরন এবং সাক্ষাৎকারের মাধ্যমে আপনি যেভাবে জবাবদিহিটা নিতে চেয়েছেন একজন সরকার প্রধানের, আমার মনে হয় না এরকম আর আমরা খুব বেশি দেখেছি কিনা। ডক্টর ইউনূস আগেও অনেকজনকে ইন্টারভিউ দিয়েছেন, আমাকেও দিয়েছেন, তিনি তখন সরকার প্রধান ছিলেন না অবশ্য, কিন্তু যারা সরকার প্রধান হওয়ার পরও তারা ইন্টারভিউ নিয়েছেন, সেখানে আপনার সাক্ষাৎকারের মধ্যে আমরা অনেক দিক নির্দেশিকা পেয়েছি। যাই হোক, এইটার মধ্যে আমার সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসের কথা যেহেতু বললাম, সেহেতু এইটাও একটু বলি যে আমি ওই সাক্ষাৎকারে যতটা বিনয় পেয়েছি ততটা উত্তর আসলে পাই নাই। যতটা আমার কাছে ভালো লাগছে একজন সরকার প্রধান একজন সাংবাদিককে, মানে যত বড় সাংবাদিক আপনি হন, দিনের শেষে আপনি একজন সাংবাদিককে পাশাপাশি বসে এইভাবে উত্তর দিচ্ছেন, সেইটাও আমরা আসলে খুব বেশি দেখি নাই, অন্তত আমার মনে পড়ে না। করি ভাই, তো কিন্তু আপনি তার
এই সাক্ষাৎকারটাকে যদি আপনি দূর থেকে দেখেন, এই সরকার পরিচালনায়, নির্বাচন আয়োজনে, নতুন রাজনৈতিক দলে এবং বাংলাদেশের মানুষের মৌলিক কিছু সমস্যার সমাধানে তাকে আসলে আপনার কতটা মানে সরকারকে আপনার কতটা কি মনে হলো? যেসব প্রশ্ন আপনি করেছিলেন সেসব প্রশ্ন দিয়ে বলছি। এটা দুটো পার্ট। প্রথমে ইন্টারভিউটা ভালো